আসসালামু আলাইকুম। প্রিয় মুখ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের প্রিয় মুখ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের খুবই প্রিয় মুখ মাহাদি হাসান সিয়াম। আমরা আজকে কথা বলবো সিয়ামের সাথে। সিয়াম 2023-24 মেডিকেল ভর্তি পরীক্ষায় 204তম স্থান অধিকার করে ডিএমসিতে ভর্তির সুযোগ লাভ করেছে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে ও 2021 সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। আমরা সিয়ামের সাথে কথা বলবো, সামগ্রিক বিষয় সম্পর্কে জানবো। চলুন কথা বলি সিয়ামের সাথে। কেমন আছে সিয়াম? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি এই যে ঢাকা মেডিকেল কলেজ যে ভর্তির সুযোগ পেয়েছো, 204তম স্থান অধিকার করেছে, এটা নিঃসন্দেহে অনেক অনেক বড় একটা ব্যাপার। তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং দোয়া। তো এই যে তুমি যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলে, এর জন্য তোমার আসলে প্রস্তুতিটা কেমন ছিল? কিভাবে নিজেকে প্রস্তুত করেছো? আসলে স্যার, এটা একটা লেন্দি প্রসেস। এটার জন্য আমার ইন্টার লাইফের শুরু থেকেই প্রিপারেশন নিতে হয়েছে। আগে থেকে চিন্তা ভাবনা করতে হয়েছে। প্রথমে আমি গোলটা ডিসাইড করছি যে আমি কোন দিকে যেতে চাই। যেহেতু পরিবারের ইচ্ছা ছিল মেডিকেলের দিকে নিয়ে যাওয়া, সেই জন্য মেডিকেলকে টার্গেট করে এই এসএসসির পর থেকেই সেভাবে মেডিকেল কি, মেডিকেল সম্পর্কে, মেডিকেলের এক্সামটা কীরকম হয়, অ্যাডমিশন কীরকম, আমাকে কোন বিষয়ে বেশি ফোকাস করতে হবে, এই জিনিসগুলো প্রথমে ইউটিউব দেখে ধীরে ধীরে বুঝতে শিখেছি। তারপরে যখন ইন্টার লাইফে পড়াটা শুরু করলাম, তখন মূল বইগুলো ভালো মতো পড়তাম। কোচিং, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হলো যে মূল বইগুলো খুব ভালোভাবে পড়া এবং টেক্সট বইয়ের বাইরে কিন্তু আসলে ইনফরমেশান নাই। যেই ইনফরমেশানই বলি না আমরা কেন, এই সব ইনফরমেশান কিন্তু আলটিমেটলি এই টেক্সট বই থেকেই নেওয়া হয়। সো টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে। তো আর আমার আরেকটা টার্গেট ছিল যে প্রতিদিন পড়ার ট্রাই করতাম। প্রাইভেটে যেখানে পড়তাম, পরের দিনে যে পড়াটা থাকতো আমি তার আগের দিনই শেষ করে রাখার ট্রাই করতাম। এই জিনিসটা খুব বেনিফিশিয়াল ছিল। তাহলে যেটা বুঝলাম আমরা সিয়ামের কথা থেকে, একটা হলো যে ও ওর গোলটা ঠিক করে রেখেছিল। শুধু তাই না, ও আরেকটা জিনিস করেছে যে আমার এই গোলে যাওয়ার জন্য কি কি করতে হবে সেই ওয়েটা সম্পর্কে ও চেষ্টা করেছে খুব ভালোভাবে জানার। টেক্সট বই খুব ভালোভাবে পড়েছে এবং আরেকটি যেটি বললো সেটি হলো যে দিনের কাজ দিনে শেষ করে রাখা। তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সফলতার জন্য। আমার মনে হয় তিনটা বিষয় আসলে খুব বেশি গুরুত্ব সহকারে অনুধাবন করা দরকার। এখন পরের বিষয়ে আসি। এই যে তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষায় এত ভালো ফলাফল করলে, ঢাকা মেডিকেলে সুযোগ পেলে, যে কোনো মানুষের এই সফলতার পেছনে দেখা যাচ্ছে কারোর মোটিভেশন থাকে বা অনুপ্রেরণা হিসাবে কাজ করে। তোমার ক্ষেত্রে এই অনুপ্রেরণা হিসাবে কে কাজ করেছে? আমার ক্ষেত্রে আব্বু আম্মু এই দুইজন। যেহেতু আমার বংশে কোনো ডাক্তার ছিল না, এই জন্য আব্বু ছোটবেলা থেকেই বলতো যে ডাক্তার হতে বলবো, বা কোনো প্রেশার ছিল না, কিন্তু ওনাদের ইচ্ছা ছিল যে ছেলেকে মেডিকেলে পড়াবে, এই জন্য তুমি সেই ইচ্ছাটাকে অনার করেছো। আসলে পরিবারের কথা বলছিল মাহাদি হাসান সিয়াম। পরিবারটাই আসলে সব, এবং প্রত্যেকেরই আমি বারবারই বলি যে অনুপ্রেরণা বলি, মোটিভেশন বলি, সেটা পরিবারকেই নিতে হবে। পরিবারের বাইরে আসলে অন্য কেউ খুব বেশি মোটিভেশন দিতেও পারে না, অনুপ্রেরণা হিসাবে কাজও করতে পারে না। কারণ পরিবার হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। বাবা মা এর বাইরে, পরিবারের বাইরে পৃথিবীতে বড় শুভাকাঙ্ক্ষী নেই। সুতরাং তারা যেটা বলবে সেটাই আমার যেটা মনে হয় যে শিক্ষার্থীদের সেই বিষয়টাই যদি মেনে চলে, সেই পথটা অনুসরণ করে, তাহলে কাঙ্ক্ষিত সাফল্য কষ্টে। শুনছিলাম মাহাদির অনুপ্রেরণার কথা। তুমি ঢাকা মেডিকেলে সুযোগ পেয়েছো, তো অবশ্যই তোমার বেসিক অনেক মজবুত, এইটা তো বলার অপেক্ষা রাখে না। কারণ বেসিক মজবুত না হলে তো আসলে ঢাকা মেডিকেল কলেজে 204তম স্থান অধিকার করে সুযোগ, মানে ভর্তির সুযোগ পাওয়া যায় না। এই বেসিক গঠনে তুমি দুইটা স্টেজ যদি আমি বলি পার করেছি, স্কুল, কলেজ, এখন মেডিকেলে। এই বেসিক গঠনে আসলে স্কুলের শিক্ষা কতটা কাজে লেগেছে? স্যার, সত্যি কথা বলতে আমি আজকে যা হয়েছি, আমি বিশ্বাস করি সম্পূর্ণটা আমার স্কুলের ওপর, আমার স্কুলের টিচার প্যানেল, মানে সব কিছুর ওপর আমি খুব কৃতজ্ঞ যে এরকম একটা স্কুল পাইছি। স্যার, ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল। আমার বড় ভাই যেহেতু কাজিন, উনি হচ্ছে বগুড়া ক্যান্টে পড়তো। তো আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ক্যান্টনমেন্ট স্কুলে পড়বো। তো যখন এই স্কুলটা শুরু হলো, তো তখন আব্বু
বললো যে এরকম ভর্তি হবে। আমার খুব ইচ্ছা ছিল যে এই স্কুলে পড়বো। তো এই স্কুলে পড়ার মানে রেজাল্টটা আমি এখন বুঝতে পারছি যে আমাকে যে গড়ে তুলেছে আমার সম্পূর্ণটাই স্কুল। যেমন স্যার আমি বলতে পারি ক্লাস 8-এর কথা। ক্লাস 8 আমার পুরো টার্নিং পয়েন্টটা হচ্ছে ক্লাস 8। এই ক্লাস 8-এ আমি সব কিছু করেছি, তারপরেও স্যার আপনি জানেন যে বৃত্তি পেয়েছি। তো এরপর থেকে যেই কনফিডেন্স গ্রো করার ব্যাপারটা, এই জিনিসটা চলে আসে। আর আরেকটা জিনিস যেটা স্কুল থেকে মানে বুঝতে পারছি যে পড়াটা কিভাবে নিয়ে গেলে আমার মানে যে কোনো অ্যাডমিশন হোক বা যে কোনো বোর্ড পরীক্ষা হয় সেখানে ভালো করতে পারবো। আমার ক্ষেত্রে স্যার মনে হয় যে কনফিডেন্স আর আরেকটা হচ্ছে অ্যানালাইসিস করার যে ব্যাপারটা, এই দুইটা যদি কেউ ভালো মতো করতে পারে তাহলে ওর জন্য যে কোনো কিছু মানে যে কোনো সাকসেস অর্জন করা সম্ভব, স্পেশালি এরকম এক্সামের ক্ষেত্রে। তো স্কুল থেকে এই অ্যানালাইসিস করার ব্যাপারটা আমি শিখছি, যেটা মানে অ্যাডমিশনে খুব বেশি হেল্প করে স্যার। মানে অ্যাডমিশন টাইমে তো পড়ার শেষ নাই, এটা তো আপনি স্যার জানেন যে পড়ার শেষ নাই, বাট কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন জিনিস আমার বেশি গুরুত্ব দিতে হবে, এই জিনিসটা আমি মানে শিখেছি আমার স্কুল থেকে স্যার। সেটা একটা বিষয়। এখন একটু জিজ্ঞেস করি আর একটা বিষয়, তুমি তো যে রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছো, তখন তো আমরা লেখাপড়ার জন্য অনেক চাপ দিয়েছি, অনেক ডিসিপ্লিন। তখন তোমরা মনে মনে মানে একটু রাগ হয়েছে আমাদের উপরে, মনে মনে হয়তো যে এত কেন। তো এখন এই স্টেজে এসে কি মনে হয় যে আসলে আমরা ওই সময় যে চাপটা দিয়েছি, যে ডিসিপ্লিনের বিষয়ে গুরুত্ব দিয়েছি, এই ব্যাপারগুলো কি আসলে ঠিক ছিল, এগুলো কি দরকার? হ্যাঁ স্যার, এগুলো অবশ্যই দরকার। আপনি আপনি যখন আমাদের ক্লাস নিতেন তো তখন শুধু যে পড়াতেন এরকম না, আমাদের অনেক সময় আপনি আমাদের ক্লাস 8-এ সায়েন্স ক্লাস নিতেন, পড়া শেষ হয়ে গেলে আপনি আমাদের খেলতেও নিয়ে গেছেন, এরকম হয়েছে। মানে স্কুল আমাকে মানে আমাদের সব কিছু দিছে, যা যা লাগবে একজন মানুষ হিসেবে। আমরা ক্যান্ট পাবলিকে পড়ে যখন বাইরে গেলাম, অন্য কলেজে গেলাম, তখন স্যার প্রথম দিন আমি যখন কলেজে ঢুকি আমি কই চলে আসলাম, আমার স্কুল কত ভালো ছিল, সব দিকে সুবিধা ছিল। বাট ওখানে যে আমার একটু খারাপ লাগছে যে ওইরকম পরিবেশ পাচ্ছি না, বা আশেপাশে যারা ছিল ওদের সাথে সেভাবে প্রথম দিকে একটু ম্যাচ হচ্ছিল না, যে আমাদের মানে সব দিকে একটু বেশি ছিল। আমার যেটা মনে হয়, আমি আরো শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, ওরা সবচেয়ে বেশি যেটা বলে যে যেটা ওরা মিস করে সেটা হলো যে স্যার এখানে একটা ক্লাস 5 মিনিট দেরিতে আসলেই আমার খোঁজ নেওয়া হয়, আমি একদিন যদি স্কুলে না আসি ফোন দিয়ে বাসায় খোঁজ নেওয়া হবে কেন আসলো না। ভাইরাস রাজশাহী ক্যান্ট পাবলিক থেকে যখন অন্য জায়গায় যাই, আমি যদি 1 মাসও কলেজে না যাই, আমাকে কেউ ফোন দিয়ে বলে না যে কেন কলেজে আসেনি, কিংবা আমি স্কুলে ক্লাসে গেলাম কি গেলাম না এইটা নিয়ে কারো কোনো ইয়ে নাই। তো এই বিষয়টা যে এখানে যেমন আমার সব কিছু সম্পর্কে মানে প্রতিষ্ঠান অবগত, আমি কি করছি না করছি, কিন্তু বাইরে গেলে এইটা ওরা সবচেয়ে বেশি মিস করে, যে আসলে এই খোঁজ নেওয়ার মানুষগুলো, এই টেক কেয়ারের কিংবা যেটাই বলুক, এই মানুষগুলো ওরা খুব বেশি মিস করে। তো তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছো, এটা আসলে প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন ঢাকা মেডিকেলে পড়া। তো তোমার পরের যারা শিক্ষার্থী আছে জুনিয়র, তাদেরও নিশ্চয়ই এই স্বপ্ন আছে যে তারা ঢাকা মেডিকেল কলেজে পড়বে। তাদের জন্য তোমার কি পরামর্শ? প্রথমত স্যার আপনাকে যেটা বললাম যে প্রথমত গোল সেট করে নিতে হবে, এবং এই জার্নিটা অনেক লং জার্নি এবং টাফ জার্নি, তাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমাকে একটা লম্বা জার্নি পার করতে হবে, এখানে অনেক চড়াই আসতে পারে, এগুলা ওভারকাম করতে হবে। তো ইন্টার লাইফে শুরু থেকেও ভালো করে পড়া উচিত, যেটা রেগুলারিটি মেনটেন করতে হবে। আর যেটা মূল বইয়ের কথা বললাম, মূল বইটা সব সাবজেক্টেরই মূল বই প্রথমত ভালো মতো পড়তে হবে। এরপরে আর কিছু অ্যাডমিশনের জিনিসপাতি, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের লাস্টের দিক থেকে শুরু করলে সবচেয়ে বেটার হয়, যেহেতু এখন কম্পিটিশন অনেক বেশি। তো এই সময়ের দিকে জিকে আর ইংলিশ এই দুইটা তো অনেক মার্কস, 25 মার্কসের মতো আসে। তো এই জিনিসটা যদি ইন্টারের ফার্স্ট ইয়ারের লাস্ট থেকে শুরু করে সেকেন্ড ইয়ার পড়লো, এটা পড়তে পারলে অ্যাডভান্টেজ থাকবে। কথা বলছিলাম সিয়ামের সাথে। সিয়াম যেমনটি জানালো যে ওর এই জার্নিটা শুরু কেমন ছিল, ওর প্রস্তুতি কেমন ছিল, নবীনদের আসলে কি করা উচিত। আমার সিয়ামের সাথে পরের যে বিষয়টি জানতে চাওয়া বা জানতে চাই সেটি হলো যে সিয়ামের ভবিষ্যৎ পরিকল্পনা কী। আপাতত ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস শেষ করে তারপরে হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করব। তো বাইরে যাওয়া মানে কি, যে ওখানে থেকে যাবা নাকি উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে আসবে? না স্যার, ওখানে ডিগ্রি নিয়ে আবার দেশে ব্যাক করবো এবং দেশে সেটেল হওয়ার ইচ্ছা আছে। দেশের মানুষের সেবা করার ইচ্ছা আছে। ভালো লাগলো খুব শুনে। সিয়াম যেমনটি বলছিল যে ও বিদেশে যাবে উচ্চশিক্ষার জন্য, বাট শিক্ষা শেষ করে দেশে এসে দেশের মানুষের সেবা করার অভিপ্রায় ব্যক্ত করলো। খুব ভালো লেগেছে বিষয়টি।
যেহেতু সিয়াম আমার শিক্ষার্থী, সরাসরি শিক্ষার্থী, আমাদের রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রোডাক্ট। তো সেই জায়গা থেকে আমার কিছু কথা বলার, এটা হয়তো সিয়াম জানে, তারপরেও যে আমাদের দেশের যে সকল শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পায় তাদের এই শিক্ষা কার্যক্রমটা কিন্তু সম্পূর্ণ হয় এই দেশের সাধারণ মানুষের টাকা। কারণ তারা যেই কয় টাকা বেতন দিয়ে পড়ে এটাতে তো আসলে শিক্ষা হয় না, এটা খুব, সুতরাং সেখানে সরকার থেকে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা মূলত জনগণের টাকা। সুতরাং আমার কাছে সিয়ামের কাছে আমার যেটা চাওয়া থাকবে, সিয়ামের কাছে আমার যেটা চাওয়া থাকবে সেটা হলো যে সে যখন চিকিৎসক হবে, হয়তো তার চেম্বারে একজন কৃষক আসবে, গা ঘেমে, পরনে ভালো পোশাক থাকবে না, গায়ে ভালো শার্ট থাকবে না, তখন যেন সিয়াম যেন সেবাটা এইটা নিয়ে দেয় যে আমি যা চিকিৎসক হয়েছি তার পেছনে এই লোকটার অবদান আছে। কিংবা ওর হাসপাতালে একজন রিক্সা চালক আসতে পারে, ওর জন্য এই কথাটা তখন মনে হয় যে আমার স্যার বলেছিল যে হ্যাঁ, আমি যে আজকে চিকিৎসক হয়েছি, আমার চিকিৎসক হওয়ার পেছনে এই লোকটারও অবদান আছে। এবং আমার এটা হচ্ছে শুধু ওকে বলা এই কারণেই যে ওর মাধ্যমে অন্য চিকিৎসকদেরও বলা যে যখন রুগীকে সেবা দেওয়া হয় তখন যদি ওনারা একটু এটা ফিল করেন যে আমার চিকিৎসক হওয়ার পেছনে শুধু ডাক্তার না, যারাই উচ্চ পদে গিয়েছেন, উচ্চ শিক্ষা লাভ করেছেন, প্রত্যেকেরই এটা একটু মাথায় রাখা উচিত যে আমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হই সেখানে জনগণের একটা বড় কন্ট্রিবিউশন থাকে, তাদের টাকায় আমরা লেখাপড়া শিখি। সুতরাং তারা যখন সেবা নিতে আসে এটা কোনো দয়া দাক্ষিণ্য না, এটা তাদের অধিকার। তো আমি আবারও যেটি বলতে চাই সেটা হলো যে সিয়াম ভালো চিকিৎসক হোক, পৃথিবী জোড়া ওর খ্যাতি হোক, পাশাপাশি মানবিক চিকিৎসক হোক, এটাই আমার ওর প্রতি বিশেষ প্রত্যাশা থাকবে। সিয়াম, তুমি দর্শকদের উদ্দেশ্যে। সবাই আমার জন্য দোয়া করবেন স্যার, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সবার সেবা করতে পারি, দেশের উপকারে আসতে পারি। ধন্যবাদ সিয়াম। আমাদের ভিডিও প্রায় শেষের দিকে হয়েছে। সবার কাছে দোয়া চাচ্ছি সিয়ামের জন্য দোয়া করবেন। ওর কেবল যে যাত্রা শুরু হলো, এটা কেবলমাত্র শুরুই। ও যেন আমাদের CPSCর মুখ আরও উজ্জ্বল করতে পারে, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, সর্বোপরি দেশের মুখ উজ্জ্বল করতে পারে। ওর জন্যে সবার কাছে দোয়া চাইছি, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।